रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजर। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী শুক্র ব্লগস চ্যানেলে একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করছি খুবই ভালো আছো। আর আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখন ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7:30। তো চলো, বিছানা টিছানা তুলতে হবে। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে গেছিলাম, বাবা হাতটা বসিয়ে এলাম। ভীষণ ঠান্ডা বাইরে, এত কনকন কনকন ঠান্ডা না। তো চলো, মুখটা সকাল সকাল ধুয়ে এলাম। এত এত টান টান লাগছে, স্কিনটা পুরো দেখো একদম খটখট খটখট করছে। তো চলো একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই সকাল সকাল। বাবা এখন রান্নাঘরে ঢুকলে না বেরোনোই হবে না। এই বিছানা টিছানা তুলে তারপরে যাবো রান্নাঘরে, আর এখন বেরোতেই পারবো না। রান্না বান্নার সাথে অনেকটা দেরি হয়ে যাবে। তার মধ্যে আবার মেয়েকে খাওয়াতে হবে, নিজে খাবো। সকালবেলা তো বেশিরভাগ দিন আমার খাওয়া হয়ই না, তাড়াতাড়ি রান্না সারতে হবে এই চক্করে না খাওয়াই হয়ে ওঠে না। ওই সকালবেলা একটু চা খেয়ে নি, বিস্কুট, ব্যাস হয়ে গেল সকালের খাবার। শুধু ভাবছি এই ঠান্ডা আর কদিন পরে মেয়েকে নিয়ে স্কুলে যাবো কি করে। ভীষণ ঠান্ডাটা পড়েছে, ওকে সকাল সকাল স্কুলে দিতে যাওয়াটাও মুশকিল না। আমি তো দিয়ে চলে আসবো, কিন্তু ওই ঠান্ডার মধ্যে তো ওকে বসে থাকতে হবে না ওখানে। তো বেচারার যে কি হাল হবে সেটাই আমি শুধু ভাবছি। আমাদের তো বড়দের কোনো ব্যাপার নেই, বাড়িতে থেকে যাচ্ছি। সবাই এরম ভাবেই তো পৌঁছাচ্ছে না, কি আর করা যাবে, আমারটাকে পৌঁছাতে হবে। কয়েকদিন ধরে না ভয়েস ওভারও দেওয়া হচ্ছে না, বাইরে এত ঠান্ডা। আর সেই সবাই ঘরে কাজকর্ম করে রাত্রেবেলা যখন সবাই শুয়ে পড়ে আমি তখন ভয়েস ওভার দিই। তো ঠান্ডার জন্য না বাইরে গিয়ে বসে আর দেওয়াই হচ্ছে না। এই ঠান্ডার চক্করে যদি আমার ভিডিও বানানো বন্ধ হয়ে যায় না, সত্যি খুব একটা বাজে ব্যাপার হবে। তো চলো, মেয়ের খেলনাটাকে দেখছিলাম সকালে। ঘরটা গুছিয়ে বেরোতে বেরোতেই অনেকটা সময় লেগে যায়। তো চলো ডান। হ্যাঁ, এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। অন্যান্য দিনের মতো আজকে ভিডিওটা তো তোমাদেরকে সাথে সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করবো। তো চলো ঝটপট, অনেক কথা বকে দিলাম সকাল সকাল। টাটা এখনের মতো। তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি, আর আঁচটা না একদম পুরো নিভে গেছিলো, এসে আবার জ্বালালাম। দূর বাবা, তুই কি দেখছিস নাকি সকাল সকাল? আরে আমি কি করে জানবো আজকে সকালে ফোন করবো? আমি ঘরের দিকে গেছিলাম। যেদিন থেকে গ্যাসটা শেষ হয়ে গেছে না, এখন প্রায় দিন চা বানাতে অনেকটা লেট হয়ে যায়।
আর শীতকালে না কারো এত চা খাওয়ার তাড়াও থাকে না। আসলে সবাই দেরি করে ঘুম থেকে ওঠে, কে কখন ব্রাশ করে আসবে তখন চা বানাতে হয়। তাই ঝট করে না আমি সকালবেলা ভাতটাই বসিয়ে দিই। কে কখন আসবে ততক্ষণে চা বানাতে বানাতে আমার ভাতটা অর্ধেক হয়ে যায়। তো দেখো আমি রুমের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর এসেছি চা বানাতে। এখন অবশ্য কারো দেখা পাত্তা নেই, তো আমি আমারটা বানিয়ে খেয়ে নেব। যে যখন আসবে তখন তারটা আরেকবার করে গরম করে দেব। এখন না প্রতিদিন 3-4 বার করে চা গরম করতে হয়। কে আর কাকে বোঝাবে বলো যে একবারে বেশি চাটা গরম করলে সেটার আর কোনো মান থাকে না, সেটা শরীরের পক্ষে ক্ষতিই করে, কোনো লাভ থাকে না। তো চলো, সকালবেলা আমার ছোটোবেলাকার অভ্যেস, ছোটোবেলা বলবো না, আমার ইদানিং অভ্যেস হয়েছে বিয়ের পর থেকে, অনেকগুলো বিস্কুট নিয়ে বসি, সেই ছোটো বাচ্চাদের মতো। চায়ের সাথে আমি বিস্কুটটা শান্তি মনে খেয়ে নিই, তারপর সমস্ত কাজকর্ম। কারণ সকালবেলা তো তোমরা জানো যেহেতু আমি মুড়ি চিড়ে এগুলো খাওয়ার টাইম পাই না, তাই ওই চা আর বিস্কুট দিয়েই চালিয়ে নিতে হয়। তো চলো, চা আর বিস্কুটটা আমি খেয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আবারও বলবো, কেউ স্কিপ করো না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এদিকে দেখো, মেয়েকে বলেছিলাম মাছওয়ালা এলে ডাকতে, তো মাছ কাকু চলে এসেছেন, মেয়ে ওনাকে দাঁড় করিয়ে তারপর ঘরে এসেছিল। আর দেখো, মাছ নিতে আমরা না বাড়ির প্রায় সবাই চলে গেছি। কেন, তারও একটা অবশ্য কারণ আছে, চলো সেটা তোমাদেরকে গিয়ে দেখাই। তো ওখানে দেখো আমার শ্বশুরমশাই ওনাকে দাঁড় করিয়ে রেখেছেন। আর কেন আমরা সবাই এসেছি সেটার কারণ হলো এটাই। আসলে আমরা প্রতিদিন আমাদের কতটা মাছ লাগে, 500 বা 600 মতো হলেই হয়ে যায়। কিন্তু আজকে এত বড় একটা মাছ ছিল যেটার ওজন ছিল 13 থেকে 1400 মতো, প্রায় 1.5 কেজির কাছাকাছি। এত বড় মাছ এবারে কি হবে? তো আমরা ভাবছিলাম নেব না, কিন্তু মেয়ের জিদ, তুমি আমাকে দাঁড় করাতে বলেছো, কেন নেবে না এখন? আর যিনি মাছ দিতে আসেন অনেকটা বেলা করে, এনার কাছেই নেওয়া হয়। তো চলো, উনি বললেন যে ঠিক আছে, রোজ তো তোমরা নাও, চলো কেটেই দিচ্ছি। তাই এখন ওটাকে সমান সমান ভাগ করা হবে, যদি আরও কোনো খদ্দের আসে তো ঠিক আছে, না হলে উনি বললেন যে বাড়ি নিয়ে যাবেন, এই জন্য এত সবাই লোক এসছে। আর আমার শাশুড়িমা নিয়ে এলেন একটা বস্তার বঁটি, উনি কেটে দেবেন। অনেকটা বড় মাছ তো, বেশি বড় মাছ হলে না আমি বাড়িতে কাটতে পারি না। আর আজকে যেহেতু সমান সমান করে একটা কাটার ব্যাপার আছে, তাই উনিই কাটবেন মাছটা। বাবা, মাছটা কাটতে কাটতে দেখি এখন অসময়েও মাছের পেটে ডিম রয়েছে। আর এই মাছটা না প্রতিদিন রুই আর ওই মৃগাল মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, তাই আজকে সাইপিনাস এনেছে। তো দেখো, মাছটা প্রায় আমাদের কাটা হয়ে গেছে, এবার নিয়ে বাড়ি চলে যাব। আর পুরো জ্যান্ত মাছ, কিন্তু কোনো বরফে দেওয়া নয়, তো এই জন্য বেশ ভালো। আর আজকে অনেকটা সকাল সকালে এসছি, আমার রান্নাবান্না করতেও সুবিধা হবে, বর যেহেতু খেয়ে বেরোবে, তাই মাছটা নেওয়ার এত তাড়া। এদিকে দেখো, আমার মাছ কেটে শেষে এখন বাঁধাকপি কাটা হয়ে গেল, তাও কিন্তু ভাত হয়নি। সে কতক্ষণ আগে বসিয়েছি, এত দেরি হচ্ছে না ভাতটা হতেই, জানি এখনো ভাত হয়নি, দেখেছো? এদিকে ঘড়িতে তো অনেক বেজে গেল, আবার বর কাজে বেরোবে, তাড়াতাড়ি না রান্না করতে পারলে। বাঁধাকপিটা এত ঠান্ডা ছিল ফ্রিজের ভেতরে, আমি সকাল থেকে বার করেও রাখিনি। হাতটা কাটতে কাটতে না হাতটা পুরো একদম লাল হয়ে গেল, পুরো লাল হয়ে গেছে হাতটা। তো চলো ঝটপট করে ভাতটাকে দেখি এখন কি করা যায়। এত দেরি করলে হয়? সে কখন 7টার সময় না কখন ভাত বসিয়েছি, প্রায় 1 ঘন্টার উপরে হতে গেল। চলো। তো এদিকে দেখো, আমি মাছটা ভাজতে বসে পড়েছি, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবলাম। তাই তো সেটা কথাটা হচ্ছে যে এখন যত মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, ওর মাথার মধ্যে একটাই জিনিস ঢোকানো হচ্ছে যে মা খুবই বাজে আর মা ভালো নয়। মানে ধরো মা বকা দিল, তো সাথে সাথে বাড়ির আর 5 জন, মানে আর সবাই যারা থাকে সবাই বললো যে হ্যাঁ মায়ের কাছে আর যেতে হবে না, মা তোকে বকে, তো মাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, মায়ের কাছে যেতে হবে না, মা খুব পচায়, খুব বাজে। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ এই সব কথাগুলো বাচ্চাদের মনের মধ্যে ঢুকিও না, এগুলো না একটা ভীষণই প্রভাব ফেলে। ও তো ছোট, ও বোঝে না, কিন্তু তোমরা তো বড়, মানে যারা এই কথাগুলো বলো, সো সবাইকে বলবো যে এরকম কোনো ধরনের কথাবার্তা বলো না বাচ্চাকে, ওর মনের মধ্যে একটা ভীষণ এফেক্ট ফেলে, যেটা পরবর্তীকালে ওর একটা কি বলবো, ওর ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম। আসলে কি বলো তো, আমি ওকে খুব একটা মিষ্টি জিনিস খেতে দিতে চাই না, এই ধরো চকলেট বা কিছু, কিন্তু সবাই তো সেটা বোঝে না, সবাই
বাচ্চাকে আদর করে ভালোবাসে বলে না দেয়। এবার আমি তো আর মুখের উপর বলতে পারি না যে না দেবে না, এরমভাবে বলা তো যায় না, না বললেও সেটা নিয়ে একটা ভীষণ অশান্তি সৃষ্টি হতে পারে। এই ভয়ে অনেক সময় না অনেক কথা বলাও যায় না, কিন্তু কি বলো তো আলটিমেটলি ক্ষতি হচ্ছে বাচ্চাটার। তো সেটা আর কী করে বোঝাই, যতটা সম্ভব পারি আমি ওকে কন্ট্রোলে রাখার, ওকে চেষ্টা করি না দেওয়ার। আর এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে, যেহেতু আমার মেয়ে বাচ্চা, তাই আমাকে অনেকটা সতর্ক থাকতে হয় বাইরে কার সাথে মিশছে, কিভাবে মিশছে। এখনও ওর মধ্যে আমি সেই জিনিসগুলো দিতে পারিনি, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। ওর বয়স সবেমাত্র 3.5 বছর, তো চেষ্টা করছি 4 বছরের মধ্যে আমি, ও যেহেতু আর কদিন পর স্কুলে যাবে, তো ওকে ওইগুলো অভ্যাস করাতে, গুড টাচ ব্যাড টাচ এগুলো আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি। তো ও কারো কাছে যদি থাকে না, আমার মনটা একদমই ভীষণই ভালো লাগে না, তো সেফ ফিল করি না। এখন যা দিনকাল পড়েছে না, সত্যি কে ভালো কে খারাপ, তারপর কার মনের মধ্যে কী চলছে, সত্যি এগুলো জানা ভীষণ কষ্টের ব্যাপার। কারণ এখন এখন একটা ছোট বাচ্চা, মানে 3 বছরের বাচ্চা বলো বা 80 বছরের বৃদ্ধা বলো, কেউই সেফ নয়। তো সেখানে দাঁড়িয়ে আমার ভীষণ টেনশন হয় জানো তো, আর কদিন পর স্কুলে কলেজে যাবে। বিশেষ করে আমরা এই পরিস্থিতিগুলোর মধ্যে অনেকবার পড়েছি, আমি তো ভীষণই অনেকবার, বাসে কতবার হিউমিলেট হয়েছি তার কোনো ঠিক নেই, ট্রেনে হয়েছে। তো এগুলো ভেবে না ভীষণ একটা চাপের মধ্যে থাকি, তার উপরে আবার এরম ফ্যামিলিতে এত সব প্রবলেম। তো বাচ্চাটা যাতে না কোনো রকম ক্ষতি হয়, তো আমি চেষ্টা করি। এবার ধরো কোনো কারণে ওকে একটু বকা দিলাম, যে কোনো কারণে কিছু একটু বললাম, ব্যাস সবাই সাথে সাথে বলে ও তো ছোট, ও এখন কি বোঝে, ওকে এত বকা দেওয়ার দরকার নেই। তো কিন্তু ওকে তো ছোটো থেকে শেখাতে হবে কোনটা উচিত, কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়। কারণ ও একবার যদি বড় হয়ে যায়, তখন ওকে আর যে করেও শেখানো যাবে না, যা শেখানোর তা ওকে ছোটোবেলাতেই শেখানো হবে। একটা কথা আছে না, মা ঠাকুমারা বলে যার 3-এ হবে না তার 13তেও হবে না। তো কথাটা সেরকমই, যতটা সম্ভব ছোটোবেলাতে ওকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা ওকে ধরিয়ে দেওয়া, কিন্তু সেগুলোই না অনেক সময় হয় না। বাড়িতে দেখবে অনেক সময় আত্মীয় স্বজন এলে ছোটো বাচ্চার জন্য কী আনবে, দেখো এমনিতে নিয়ে এলে মিষ্টি আনে, না হলে একটা বাচ্চা যদি থাকে স্পেশালি ওর জন্য আনে চিপস কুরকুরে, তারপর এই বিভিন্ন রকমের চকলেট ক্যাডবেরি। তো এগুলো যতটা সম্ভব, এবার আমি তো আর বলতে পারবো না তুমি কেন এনেছো কেন দিয়েছো। মেয়ের যেহেতু একটু পেটের সমস্যা আছে, ওই মাঝে মাঝে পেটে ব্যথা হয় বলে ওকে আমি চিপস কুরকুরে এগুলো থেকে যতটা সম্ভব দূরে রাখি। কিন্তু পাশাপাশি অনেকে তো দিয়ে দেয় না, সবাই তো আর সবটা বোঝে না। কিংবা ও হয়তো পাশের বাড়িতে গেল, আগের দিনকার বাসি লুচি খেয়ে নিল, কিন্তু যেটা আমি ওকে বাড়িতে কখনোই দিই না। তো এইভাবে না কি বলো তো, আমরা মুখের উপর যেহেতু বলতে পারি না, সেক্ষেত্রে অনেক সময় না সেটা বাচ্চার উপর এফেক্ট ফেলে। তো সবাইকে বলবো যে কি বলো তো, প্লিজ নিজের বাচ্চার কথাটা আগে ভাবো। আমিও চেষ্টা করছি যে কে কী ভাবলো সেটা না ভেবে আগে নিজের বাচ্চার হেলথের কথাটা ভাববো, তারপরে অন্য সব কথা। কারণ দিনের শেষে আমার বাচ্চাটা আমাকেই সুস্থ রাখতে হবে। হ্যাঁ, সবাই পাশে আছে, সবাই হয়তো ভালোবাসে, ঠিক আছে, কিন্তু একজন মায়ের কাছে একজন সন্তান কী সেটা মাত্র শুধু মাই জানে। বাচ্চার শরীর খারাপ কিছু হলে ভালোটার সময় না সবাই দেখে, বিশ্বাস করো, খারাপ সময় না কেউ তোমার পাশে থাকবে না। তো এই জিনিসগুলো আমার ভীষণভাবে মনে পড়ে মাঝে মাঝে। তো কথা বলতে বলতে এত কথার মধ্যে ঢুকে গেছিলাম যে তোমাদের সাথে আর কি বলছি সেটার খেয়ালই ছিল না। তো দেখো এখন বিকেলবেলা এসেছিলাম ছাদে মেয়েকে নিয়ে আর গাছে জল দিতে। এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো কিন্তু আগের বছরের চারা, এবছর না এত ঝামেলার মধ্যে আমাদের কোনো ফুলের চারা নতুন করে বসানো হয়নি। আর এটা দেখো আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন ছাদের মধ্যে, তো কতটা বড় হয়ে গেছে গাছগুলো। বিকেলবেলা আমরা মা মেয়ে দুজনে মিলে আসি, বেশ অনেকটা সময় এসে এখানে ছাদে আড্ডাও দেওয়া হয়ে যায়, বেশ ভালো একটা ফাঁকা সময়ও কাটে মা মেয়ে দুজনে। তো চলো এখন না বাইরেটা তাড়াতাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে হবে। বেশ অনেকটাই সন্ধে হয়ে এসছে, দোকানে লোকজন আসা শুরু হয়ে যাবে। এই দুপুরবেলাটা একটু বন্ধ থাকে, আর এখন তো বীজের সিজন চলছে, বীজ দেওয়া মুশকিল, ভীষণ লোকজনের আনাগোনা শুরু হয়ে যাবে আর একটু হতে হতে।
তো বাইরেটা পরিষ্কার না করে রাখলে না একটা ভীষণ বাজে ব্যাপার দেখায়। তো এই জন্য আমি বাইরেটাকে ঝাঁট দিয়ে তারপর বাড়ির অন্যান্য সমস্ত কাজকর্ম সারি। এরপরে সকালে যে সমস্ত বাসনপত্রে রান্না করেছিলাম সেগুলো আবার ধুয়ে মেজে রাখতে হবে, তবে তো সেগুলো তো আবার সন্ধ্যাবেলা রান্না হবে। তো চলো ঝটপট করে আমি ঝাঁটটা দিয়ে নিই, কেমন? এদিকে মেয়ে দেখো বালতি নিয়ে সামনে সামনে চললো রাস্তার দিকে। এটা আমাদের বাড়ির সামনের দিকটা। এখানে কতগুলো ফুলের গাছ লাগানো আছে। এখানে মেনলি বিভিন্ন রকমের জবা লাগানো রয়েছে। আর আমাদের যে জলের লাইন রয়েছে, মানে যে সরকারি জলের লাইনটা দিয়েছে, সেটা আমরা ওই জন্য এখানে একটা কল নিয়েছি। আগে না আমাদের সেই বাড়ি থেকে বয়ে বয়ে আনতে হতো বড় বড় বালতিতে করে, যেটা খুবই কষ্টকর ছিল। কিন্তু এখন বেশ ভালো জলের অনেক সুবিধা। তো তাই জলটা দিয়ে নিলাম এখানে। গাছগুলোতে প্রতিদিন বিকেলে দেওয়া হয়। আর এখন দেখো বাজে ঘড়িতে রাত 9টা। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও না সোয়েটারটা পরে শুয়ে পড়েছে, ওকে আবার চেঞ্জ করাতে হবে। তো চলো আমি খেয়ে নিই। আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো, আলু ফুলকপি আর ডিমের তরকারি, সাথে রুটি। আমার রাত্রের খাবার 2টো রুটি একটু তরকারি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে আবারও জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।